এক নিশুতি রাতে জঙ্গলের ভেতরে ওই নদীটাতে এই ছেলেটাকে কেউ বেঁধে রেখে গেছে। এই নদীতেই কিছুদিন আগে নাকি একটা মেয়ের লাশ পাওয়া গেছে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এইচডি স্টোরি। সেদিন রাতের বেলায় একটা মানুষের জন্য ওই নদীর জল একসময় গ্রামে ঢুকে পড়ে এবং পুরো গ্রামটা জলে ডুবে যায়। কেন, কি এমন হয়েছিল? এমন একটা কুয়া আছে যে কুয়াটা কতটা গভীর আজ পর্যন্ত কেউ জানে না, এবং সেই কুয়াতে কারোর জন্য মৃত্যু চাইলে নাকি সে সত্যি সত্যি মরে যায়। কোরিয়ান থ্রিলার মুভি কোন লেভেলের হয় সবাই জানে, আর যারা জানে না তারা আজকের ভিডিওতে জানবে। একটা সেরা মাস্টারপিস কোরিয়ান থ্রিলার এইচডি স্টোরি প্রেজেন্টস 7 ইয়ার্স অফ নাইট। সময়টা 2004 সাল। একটা দৃশ্য দেখানো হয়। একজন মানুষ শারীরিকভাবে আহত প্রচণ্ডভাবে, নাম হিয়নসু। তাড়াহুড়ো করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু তার হঠাৎ এরকম অবস্থা কেন? জানা যায় 7 দিন আগের ঘটনা দেখলে। 7 দিন আগের ঘটনাতে দেখানো হয় হিয়নসু বন্ধুদের সঙ্গে নেশা করে আনন্দ করছিল। সে একটা নদীর বাঁধের সিকিউরিটি গার্ড। তার সন্তানের নাম হলো সিওওন। হঠাৎ সে সময় তার স্ত্রী ফোন করে রেগে গিয়ে উল্টোপাল্টা কথা বলে তাকে। ওয়ানসু তার পরিবারের সঙ্গে ভালোভাবে থাকার জন্য একটা বড় বাড়ি কিনেছিল, এবং এটা করতে গিয়ে সে প্রচুর টাকা ঋণ করেছিল। ওয়ানসুকে দেখা যায় বাড়ি ফেরার সময় সে তার সহকর্মীর সঙ্গে দেখা করে, যার নাম সিয়ংহওয়ান। সে একজন ভালো জলের ডুবুরি ছিল। যাই হোক, হিয়নসু তাড়াহুড়ো করে নেশার মধ্যেই গাড়ি চালিয়ে বাড়ির দিকে রওনা দেয়। মাঝ রাস্তায় একজন বড় ডেন্টিস্ট বা দাঁতের চিকিৎসক, যার নাম ইয়ংজে, তিনিও বাড়ি ফিরছিলেন। মাঝ রাস্তায় হিয়ংসু এবং ইয়ংজে পাশাপাশি চলে আসে, কিন্তু ইয়ংজে একটু অহংকারী মানুষ ছিল। সে কিছুতেই হিয়নসুর গাড়িটাকে আগে যেতে দেয় না, এবং শেষ পর্যন্ত দেখা যায় দুটি গাড়ি দুদিকে চলে যায়। একটা চুপচাপ বিদায়। ইয়ংজে একজন উগ্র প্রকৃতির মানুষ ছিলেন। তার একটা ছোট্ট মেয়ে ছিল যার নাম সে রিয়াং। ইয়ংজের এই উগ্র স্বভাবের জন্য তার স্ত্রী তাকে ছেড়ে চলে গেছে, এবং তার স্বভাব এতটাই উগ্র ছিল যে রেগে গেলে এই বাচ্চা মেয়েটাকেও প্রচণ্ড অত্যাচার করত, মারধর করত। ইয়ংজে বাড়ি ফিরে দেখে তার ছোট্ট মেয়েটা তার মানা করা সত্ত্বেও সে নিজের মায়ের লিপস্টিক ব্যবহার করেছে, এবং এই সামান্য কারণে ইয়ংজে প্রচণ্ড রেগে যায় এবং নিজের মেয়েকে বেল্ট দিয়ে পেটাতে শুরু করে। এই বাচ্চা মেয়েটার ওপর প্রতিদিন যেভাবে মানসিক এবং শারীরিক অত্যাচার করা হতো তা কারো কল্পনারও বাইরে। হঠাৎ করে বিছানার নিচ থেকে একটা ফোনের ভাইব্রেট করার আওয়াজ শোনা যায়। আসলে ওই সময় বাচ্চা মেয়েটাকে তার মা অর্থাৎ ইয়ংজের স্ত্রী ফোন করেছিল। ইয়ংজে তার মেয়েকে তার মায়ের সঙ্গে কথা বলতে মানা করেছিল, তাই সে প্রচণ্ড রেগে যায় এবং ফোনটা ধরে নিজের স্ত্রীকে ধমকাতে শুরু করে। সে বলে, তুমি এই বাড়ি থেকে পালিয়ে গেছো বলে এটা ভেবে নিও না যে তুমি আমার থেকে বেঁচে যাবে, আমি তোমাকে খুঁজেই ছাড়ব। সে বাচ্চা মেয়েটা অর্থাৎ সেইরিয়ং এই অত্যাচার সহ্য করতে পারে না। সে আজকে একটা সিদ্ধান্ত নিয়েই নেয়, বাড়ি থেকে পালাবে সে। টেবিলের উপরে রাখা ওই মোমবাতিটা নিয়ে নিজের বাবা ইয়ংজের মুখে ছুঁড়ে মারে সে। ইয়ংজে ব্যথায় মাটিতে পড়ে যায়, আর ঠিক এই সুযোগে সেইরিয়ং জানালা দিয়ে কোনোভাবে নিচে নেমে ঘন জঙ্গলে পালাতে শুরু করে। ইয়ংজে কোনোভাবে নিজেকে সামলে নিয়ে তক্ষুনি বেরিয়ে পড়ে তার মেয়ের পিছু করতে। ঘন অন্ধকার জঙ্গলের মধ্যে সেইরিয়ং খালি পায়ে কিছু না ভেবেই দৌড়তে থাকে। যদিও সে জানতো যদি কোনোভাবে তার বাবা তাকে ধরে ফেলে তাহলে এই পালিয়ে যাওয়ার পরিণতি কিন্তু খুব ভয়ানক হবে, এবং এই জন্যই যে করেই হোক তার বাবার হাতে আসা আর চলবে না। কোনোভাবে সে তাদের প্রতিবেশী সিয়াংহওয়ানের বাড়িতে চলে যায়। বারবার তাকে ডাকতে শুরু করে, কিন্তু দুর্ভাগ্যবশত সেই সময় সিয়াংহওয়ান বাড়িতে ছিল না। সে ওয়ানসুর জন্য অনেকক্ষণ অপেক্ষা করার পর নিজের কাজে বেরিয়ে যায়। সেই রিয়াং লক্ষ্য করে যে তার বাবা গাড়ি করে তার পিছু করছে, তাই সে সময় নষ্ট না করে অন্য একটা জায়গায় পালাতে শুরু করে এবং একটা খালি রাস্তার মধ্যে চলে আসে। তখনই হঠাৎ সেই রিয়ং একটা গাড়ির সঙ্গে ধাক্কা খায় এবং ছিটকে পড়ে অজ্ঞান হয়ে যায়। সবকিছু কেমন করে যেন শান্ত হয়ে যায়। দেখা যায় গাড়ির চালক আর কেউ নয়, হিয়ংসু। হিয়ংসু নিজের চোখকে বিশ্বাসও করতে পারে না যে তার দোষে একটা বাচ্চা মেয়ে মৃত অবস্থায় পড়ে আছে। সে ভয়ে ভয়ে গাড়ি থেকে বেরিয়ে বাচ্চা মেয়েটার কাছে যায়। দেখে মেয়েটার মাথা থেকে অনেকটা রক্ত গড়িয়ে পড়েছে, কিন্তু সে মৃত নয়। সেইরিয়ং তখনও বেঁচে ছিল, একটু একটু জ্ঞান ছিল। সে ধীরে ধীরে নিজের মনেই বলতে থাকে, বাবা আমায় ক্ষমা করে দাও, আমি আর কখনো করব না। সে ভাবতে থাকে সে হয়তো তার বাবার কাছে ধরা পড়ে গেছে। হিয়নসু বাচ্চা মেয়েটাকে এই অবস্থায় দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায়, কারণ তারই গাড়িতেই বাচ্চা মেয়েটা অ্যাক্সিডেন্ট হয়েছে। সুতরাং এখন যদি পুলিশ কেস হয় তাহলে পরে হিয়নসু ফেসে যাবে, বা বাচ্চা মেয়েটাকে যদি সে বাঁচিয়ে নিয়ে যেতে যেতে বাচ্চা মেয়েটা মারাও যায় তাহলেও কিন্তু হিয়নসু ফেসে যাবে।
কথায় বলে স্বার্থ বড় খারাপ জিনিস। মানুষ যখন বিপদে পড়ে তখন মানুষ নিজের স্বার্থের কথাই চিন্তা করে। হিয়নসুও তার ব্যতিক্রম নয়। নিজেকে বাঁচানোর জন্য সে অন্যতম একটা ভুল পথ বেছে নেয়। হিয়নসু ওই বাচ্চা মেয়েটার মুখ টিপে তাকে শ্বাসরোধ করে মেরে ফেলে এবং তারপর মৃতদেহটাকে কোলে করে নিয়ে ঘন জঙ্গলের মধ্যে পাহাড়ে নিয়ে যায়। তার হাত কাঁপতে থাকে, কিন্তু তা সত্ত্বেও ওয়ানসু বাচ্চা মেয়েটাকে ওই সামনের নদীটাতে ফেলে দেয়। দৃশ্য পাল্টায়। 7 বছর কেটে গেছে এই ঘটনার। হিয়ানসুকে জেলে দেখা যায়। তার ছেলে সিয়ন একজন ভালো নামকরা ডুবুরি হয়েছে। আসলে ওয়ানসুর সেই কলিগ যার নাম সিয়ং হন, সে ওয়ানসুর ছেলে সিয়নের খোঁজ খবর রাখত, তার খেয়াল রাখত এবং সেই একজন ভালো ডুবুরি হওয়া শিক্ষা দিয়েছিল তাকে। সিওয়ানের জীবন সেরকম একটা সোজা ছিল না। বাবা জেলে যাওয়ার পর থেকে সিওয়ানকে সবাই খুনির ছেলে বলে খিস্তি করত, তার সঙ্গে খারাপ আচরণ করত। এইসব যখন ওয়ানসু জানতে পারে সে মনে প্রচণ্ড আঘাত পায়। সে জানত যে কিছুদিন পরেই তার ফাঁসি হয়ে যাবে, তাই সে নিজের ছেলের সঙ্গে শেষবারের মতো কথা বলতে চায়। সিয়াং হোয়ান পরের দিন সিওয়ানকে তার বাবার সঙ্গে দেখা করতে পাঠায়। বাবা ছেলে একটা জায়গার মধ্যে বসেছিল, কিন্তু কেউ কাউকে কিছু বলতে পারে না। ধীরে ধীরে ওয়ানসু সিওয়ানকে নিজের জীবনের গল্প বলতে শুরু করে। কেন সেই জেলের মধ্যে, কি কারণে। কাহিনী আবার চলে যায় সেই 7 বছর আগের ওই দিনটাতে, যেদিন সে ওই আহত বাচ্চা মেয়েটাকে মুখ টিপে হত্যা করেছিল। পুরো গ্রামে সেই বাচ্চা মেয়েটা অর্থাৎ সে রিয়াংয়ের হারিয়ে যাওয়ার খবরটা ছড়িয়ে গেছিল। পুলিশ এদিকে ওদিকে তন্ন তন্ন করে খোঁজাখুঁজি করছিল। অন্যদিকে ওয়ানসু নিজের গাড়ি মেরামত করানোর সময় এক অদ্ভুত স্বপ্ন দেখতে পায়। সে দেখে একজন অজানা লোকের পিছু করেছে সে, আর কিছুটা দূরে যাওয়ার পর সে একটা কুয়া দেখতে পায়। স্বপ্নটা দেখার পর ওয়ানসু একদম মানসিকভাবে ভেঙে পড়ে। নিয়তির পরিহাসে কিভাবে যে সে সাধারণ মানুষ থেকে খুনি হয়ে গেল সে সেটা নিজের মন থেকে এখনও মেনে নিতে পারছে না। নিজের মনের সঙ্গে প্রতি মুহূর্তে যেন সে যুদ্ধ করে চলেছে। সেদিনে সেই মেয়েটাকে না মেরে উপায়ও ছিল না। চুপচাপ বাড়িতে ফিরে যায়। স্বাভাবিকভাবেই এত রাতে বাড়ি ফেরার জন্য তার স্ত্রী আবার তাকে বকাবকি করা শুরু করে। হ্যাঁ, এই জন্যই আমি এখনো বিয়ে করিনি। তো যাই হোক, সেই মুহূর্তে ওয়ানসুর মানসিক অবস্থা এরকম ছিল না যে সে তার স্ত্রীর প্যাচাল শোনে। প্রচণ্ড রেগে যায় স্ত্রীর ওপরে। তার স্ত্রী বারবার করে চিৎকার করে উল্টোপাল্টা বকেই যাচ্ছিল। ওয়ানসু তার স্ত্রীর কথায় এতটা রেগে যায় যে তার সন্তানের সামনেই স্ত্রীকে ধরে প্রচণ্ড মারতে শুরু করে। কিছুক্ষণ পর ওয়ানসু তার ছেলের মুখের দিকে তাকিয়ে তার নিজের ছোটবেলার কথা মনে পড়ে যায়। ওয়ানসুও ছোটবেলায় নিজের মাকে তার বাবার হাতে মার খেতে দেখেছিল। তার বাবাও একজন প্রচণ্ড বদমেজাজি লোক ছিল এবং ছোটবেলার ওই ঘটনা মনে পড়ার পর ওয়ানসু নিজের ভুল বুঝতে পারে এবং শান্ত হয়ে যায়। পরের দিন হিয়ানসু ওই নদীটার সামনে গিয়ে পৌঁছায়। এটা সেই নদী যেখানে সেইরিয়াংকে ফেলে দিয়েছিল সে। আসলে হিয়ানসুকে জলের পৌর নিগম বা সরকার থেকে সেই নদীতেই কিছু কাজ দেওয়া হয়েছিল। সে পৌঁছে দেখে ইয়ংজে নিজের মেয়ে সেইরিয়ংকে খোঁজার জন্য সেই নদীতে জলের ডুবুরিদের দল পাঠিয়েছে। হিয়ানসু ভয়েতে একদম নিস্তব্ধ হয়ে যায়। এমনকি আশেপাশে মানুষের সঙ্গে চোখও মেলাতে পারে না। আসলে ইয়াংজে যেহেতু বড় একজন দাঁতের ডাক্তার ছিল, সুতরাং গ্রামের বেশিরভাগ জমি তার নামে ছিল। সে সমাজের একজন শক্তিশালী প্রভাবশালী ব্যক্তি এবং এই জন্য সরকার থেকে তাকে নদীতে ইনভেস্টিগেশন করার অনুমতি দিয়ে দিয়েছে। ওদিকে দেখা যায় ইয়াংসুর ছেলে সিয়ং খেলতে গিয়ে একটা নির্দিষ্ট জায়গায় সেই রিয়ংয়ের ছবি লাগানো দেখতে পায় এবং সে যখন সেই রিয়ংয়ের হারিয়ে যাওয়ার খবরটা জানতে পারে সে অদ্ভুতভাবে ওই ছবিটার দিকে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পর সেইয়নও ওই নদীটার সামনে এসে পৌঁছায়। দেখা যায় একদল জলের ডুবুরিরা নিজেদের নৌকা করে একটা বাচ্চা মেয়ের মৃতদেহ নিয়ে আসছে। তারা সেইরিয়ংয়ের মৃতদেহটা খুঁজে পেয়ে গেছে। ইয়ংজের কাছে এর থেকে বেশি ভয়ঙ্কর ব্যাপার আর কিছু ছিল না। নিজের ছোট্ট মেয়েটার সাদা মৃতদেহটা দেখে হাউমাউ করে কাঁদতে শুরু করে। যদিও সে বদমেজাজের জন্য তার মেয়েকে মারধর করত, কিন্তু ভালোও তো বাঁচত, বাবা তো। পুলিশ তদন্তের জন্য নদীর আশেপাশের রাস্তাগুলো এবং সিসিটিভি ক্যামেরা চেক করে, কারণ বাচ্চা মেয়েটার মৃত্যু দেখে এটাকে কোনো আত্মহত্যা নয়, বরং মনে হচ্ছিল কেউ তাকে শ্বাসরোধ করে খুন করেছে এবং জলে ফেলে দিয়েছে। পরের দিন সেইরিয়ংয়ের আত্মার শান্তি কামনার জন্য একটা অনুষ্ঠান করা হয়। হোয়ানসু দূরে বসেই এই অনুষ্ঠানটা সিসিটিভির সাহায্যে দেখছিল। হঠাৎ দেখা যায় একটা লোক যে কিনা এই অনুষ্ঠানটা করছিল সে অদ্ভুত কিছু একটা অনুভব করে এবং সিওনের দিকে অদ্ভুতভাবে এগিয়ে আসে। সিওনের দিকে তাকিয়ে সে অদ্ভুতভাবে তাকে বলে, তুই তো মেয়েটাকে চিনতি তাই না, চল আমার সাথে। সিওন প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং লোকটার সাথে যেতে চায় না। ওয়ানসু এইসব লক্ষ্য করে তাড়াতাড়ি ছুটে যায়, লোকটার উপর ঝাঁপিয়ে পড়ে তাকে মারতে থাকে, কারণ সে তার ছেলেকে জোর করে নিয়ে যেতে চাইছিল। এই সময় সিয়াং হোয়ান এসে তাদের লড়াই থামিয়ে দেয় এবং ওয়ানসু সেখান থেকে নিজের ছেলেকে নিয়ে চলে যায়। সিয়ন একটু দূরে গিয়ে নিজের বাবাকে একটা সত্যি কথা জানায়। আসলে সিয়ন মৃত মেয়েটাকে আগেও দেখেছিল
যখন মেয়েটাকে নদীর থেকে উদ্ধার করা হয় তখন নাকি সেই মেয়েটাকে দেখেছিল। মেয়েটার মুখ নাকি অনেক ভয়ঙ্কর ছিল। ঠিক তখনই পেছন থেকে একটা মহিলা আসে এবং বলে, মৃত ব্যক্তিদের চোখের দিকে তাকাতে নেই, নয়তো তাদের আত্মা সবসময় পিছু করে। কিন্তু সিয়ং মৃত মেয়েটার চোখের সাথে চোখ মিলিয়ে ফেলেছিল এবং তারপর থেকেই নাকি রাতের বেলায় প্রায় দিনই সেই মেয়েটার আত্মাকে সে দেখতে পেত। মেয়েটার আত্মা নাকি তাকে প্রায়ই বলতো, আমি এখন জীবিত থাকলে তোমার সাথে একই ক্লাসে পড়তাম। ওয়ানসুই কথা শুনে অবাক হয়ে যায়। ওদিকে দেখা যায় পুলিশ অফিসার ইয়ংজের ওপর সন্দেহ করে, কারণ সেই ইয়ংয়ের শরীরে অনেকগুলো আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পুলিশ সন্দেহ করছে হয়তো এই মেয়েটার বাবাই তাকে মারধর করে খুন করেছে। ইয়ংজে পুলিশের কোনো কথার উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। ঠিক তখনই আরেকটা ভয়ঙ্কর খবর জানা যায় ইয়ংজের স্ত্রীও নাকি গত রাত্রে আত্মহত্যা করে মারা গেছে। ইয়ংজে মন থেকে একদম ভেঙে পড়ে এবং সে সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক তার মেয়ে সেই রিয়ংয়ের হত্যাকারীকে সে খুঁজে বের করবে, প্রতিশোধ সে নিয়েই ছাড়বে। এই ভেবে সে রাতের বেলা বেরিয়ে যায়। সেই রাস্তা দিয়ে হাঁটতে থাকে যে রাস্তা দিয়ে সেই রিয়ং দৌড়ে পালিয়েছিল। ইয়ংজে প্রতিটা রাস্তা ভালো করে লক্ষ্য করে বোঝার চেষ্টা করে এমন কে হতে পারে যে তার মেয়েকে মেরে এই নদীর জলে ফেলে দিয়েছিল। তার তো কোনো শত্রুও নেই। জঙ্গলের মাঝে সিয়াংহুয়ানের বাড়ি সে খুঁজে পায়, যেখানে তার মেয়ে দরজা খোলার জন্য অনেক অনুরোধ করেছিল। ইয়াংজে পরের দিন সিয়াংহুয়ানের বাড়িতে চলে যায় এবং ছেলেটাকে নিজের মেয়ের ব্যাপারে জিজ্ঞেস করতে শুরু করে। সিয়াংহুয়ান যা উত্তর দেয় তা পুরো গা শিউরে ওঠার মতো। সে বলে, সেদিন রাতে আপনার মেয়ে এসেছিল সাহায্য চাইতে। আমি বাড়িতেও ছিলাম, কিন্তু আমি চুপচাপ লুকিয়েছিলাম, দরজা খুলিনি। কেন জানেন? কারণ এর আগেও আপনি আমার ওপরে মিথ্যে অভিযোগ করেছিলেন। এমনকি একবার আপনি আমাকে মিথ্যে ধর্ষণের মামলাতেও ফাঁসিয়েছিলেন এবং এই জন্য আমাকে অনেকদিন জেলেও কাটাতে হয়েছিল। তাই সেদিন যখন আপনার মেয়ে রাতের বেলায় এসে বারবার দরজা ধাক্কাচ্ছিল, আমি খুলিনি, কারণ আপনার জন্য ভয় পেয়েছিলাম। আমি যদি সেদিন আপনার মেয়েকে সাহায্য করতাম, হয়তো আপনি আমাকে আবার কোনো মিথ্যে মামলায় ফাঁসাতেন। সিয়াংহুয়ান দুঃখের সাথে বলে, এখন মনে হয় সেদিন রাতের বেলায় দরজাটা খোলা উচিত ছিল আমার, তাহলে হয়তো মেয়েটা বেঁচে থাকতো। ইয়ংজে আর কোনো কথার উত্তর না দিয়ে সেখান থেকে চলে আসে। ওদিকে ওয়ানসু কোনোভাবেই সেই বাচ্চা মেয়েটার কথা ভুলতে পারছিল না। আসলে কোনো একটা সরল মনের মানুষ যদি ভুলবশত বা বাধ্য হয়ে কোনো খারাপ কাজ করে ফেলে, সেই অপরাধ বোধ তাকে কুড়ে কুড়ে খায়, যেভাবে ওয়ানসুকে খাচ্ছিল। তার চোখের সামনে বারবার সেই অ্যাক্সিডেন্টের দৃশ্যটা ভেসে উঠছিল। সে আবার ছোটবেলার মতো সেই ভুতুরে কুয়াটার স্বপ্ন দেখে, যে কুয়ার ভেতর থেকে একটা অদৃশ্য আওয়াজ ওয়ানসুর নাম ধরে ডাকতে থাকে। এই স্বপ্নের কারণেই মাঝে মাঝে ওয়ানসু কোনটা বাস্তব কোনটা কল্পনা ভুলে যায়, পাগলের মতো আচরণ করতে থাকে। ইয়ংজে এই দৃশ্যগুলো দূর থেকে লক্ষ্য করে। ওয়ানসু এতটাই কল্পনার মধ্যে ডুবেছিল যে ইয়ংজাকে দেখতেও পায় না। এসব দেখে ইয়ংজে তার ওপর সন্দেহ করে, কারণ সে ওয়ানসুকে চিনে ফেলেছিল। এটা তো সেই মানুষটাই সেদিন রাতের বেলায় গাড়ি নিয়ে যার সঙ্গে সমস্যা হয়েছিল, একজন আরেকজনকে রাস্তা দিতে চাইছিল না। ইয়ংজে ওয়ানসুর গাড়ির নাম্বারটা নোট করে নেয় এবং তারপর ইনভেস্টিগেশন টিম থেকে গাড়ির নাম্বারগুলো বের করে সেই সব গাড়ির নাম্বারগুলো, যেই গাড়িগুলো সেদিন রাতের বেলায় ওই পাহাড়ের ওপর ওই নদীর পাশ দিয়ে ওই রাস্তাটা দিয়ে ক্রস করেছিল। ওয়ানসুর গাড়ি সেদিন ওখান দিয়ে ক্রস করেছিল, নাম্বারও মিলে যায়। ইয়ংজের সন্দেহ আরও বেড়ে যায়। পরের দিন সিয়ন রাতের বেলায় দৌড়ে সিয়াংহুয়ানের কাছে পৌঁছায়। সে বলে, আমার বাবার কি হয়েছে? সেও কি আমার মতো স্বপ্ন দেখে, যেমন আমি স্বপ্নে সি রিয়ংকে দেখতে পাই? সিয়াংহুয়ান সিয়নকে বোঝায়, তুমি তো স্বপ্নে সি রিয়ংয়ের পিছু করো না, কিন্তু তোমার বাবা স্বপ্ন দেখে সেদিকে দৌড়ে যায় এবং ভুলে যায় যে কোনটা বাস্তব আর কোনটা কল্পনা। ঠিক সেই সময় দেখা যায় ওয়ানসু হ্যালুসিনেশন বা কল্পনায় ডুবেছিল। স্বপ্নের ঘোরে সে জঙ্গলের মাঝে ঘুরে বেড়াচ্ছিল। তখনই হঠাৎ করে তার পা একটা কাটা লাগানো ফাঁদে ভেসে যায়, আর এই ফাঁদটা অন্য কেউ নয়, ইয়ংজে রেখেছিল। কারণ ধীরে ধীরে সে এবার ওয়ানসুর বিরুদ্ধে প্রতিশোধ নিতে শুরু করেছে। ওয়ানসু যন্ত্রণায় চিৎকার করতে থাকে এবং চিৎকার শুনে সিয়ন আর সিয়াংহুয়ান দৌড়ে আসে। অনেক কষ্টে সিয়াংহুয়ান তাকে ফাঁদ থেকে মুক্ত করে এবং তারপর ওয়ানসুকে হাসপাতালে নিয়ে যায়। পরের দিন হাসপাতালে ওয়ানসু অল্প সুস্থ হয়ে ওঠে। সে সিয়াংহুয়ানকে নিজের ছোটবেলার গল্প শোনায়। সে বলে, আমার বাবা একজন সৈনিক ছিল। যুদ্ধের কারণে তার উপর এমন মানসিক চাপ পড়েছিল, সেও মাঝে মাঝে কল্পনা এবং বাস্তবের মধ্যে পার্থক্য হারিয়ে ফেলত। যতদূর মনে পড়ে, আমার বাবা আমার মায়ের উপরে প্রচণ্ড অত্যাচার করত। ধীরে ধীরে এমন একদিন আসে, আমার মা বিষ খেয়ে আত্মহত্যা করে মারা যায়। কিন্তু এর পরেও আমার বাবা নেশা করা ছাড়েনি। এসব দেখতে দেখতে আমার মনের মধ্যে অনেক রাগ জন্মে গেছিল। আমাদের গ্রামে একটা কুয়ো ছিল। কুয়োটা এতটাই গভীর যে জল দেখাই যেত না এবং গ্রামবাসীরা বিশ্বাস করত যার জুতো সেই কুয়াতে ফেলা হবে তাকে নাকি সেই কুয়োটা গিলে খেয়ে নেবে, মানে মেরে ফেলবে।
এসব কথা শোনার পর একদিন রাগের মাথায় আমি আমার বাবার জুতো নিয়ে ওই কুয়াতে ফেলে দিই এবং চিৎকার করে বলেছিলাম, মরে যা, জীবনেও ফিরে আসার দরকার নেই তোর। অদ্ভুত ব্যাপার হলো, কুয়াটা তার বাবার গলায় নাকি উত্তর দিয়ে বলে, হুয়ানসু হুয়ানসু। হুয়ানসু চমকে যায় এবং ভয়ে কানে চাপা দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। সব থেকে ভয়ঙ্কর ব্যাপার হলো, তার বাবা কিছুদিন পর নাকি সত্যিই মারা গেছিল এবং তাকে ওই কুয়ার ভেতর থেকেই পাওয়া যায়। যখন তার বাবাকে কুয়া থেকে উদ্ধার করা হচ্ছিল, তখন তার বাবা হুয়ানসুর দিকে সোজাসুজি তাকিয়েছিল, মানে তার মৃত চোখ দুটো। হুয়ানসু প্রচণ্ড দুঃখ পায় এবং তারপর থেকেই সে সেই অদ্ভুত কুয়াটা স্বপ্ন দেখতে পায়। আর যে অজানা লোকটাকে সে দেখতে পায় সেটা আর কেউ নয়, হুয়ানসুরই বাবা ছিল। কিছুক্ষণ পর হুয়ানসুর স্ত্রী হাসপাতালে ছুটে আসে এবং জানায় পুলিশ তাদের বাড়িতে নাকি হুয়ানসুকে খুঁজতে এসেছিল। হুয়ানসুর স্ত্রী জিজ্ঞেস করে, সেদিন রাতের বেলাতে তোমাকে আমি ঘর দেখতে যেতে বলেছিলাম, সেদিন রাতের বেলা তুমি কোথায় ছিলে? হুয়ানসু উত্তর দিতে পারে না। তার হাত পা কাঁপতে থাকে, কারণ সে তার স্ত্রীকেও ওই দিন রাতের অ্যাক্সিডেন্টের ব্যাপারে কিছুই জানায়নি। হুয়ানসু বুঝতে পারে সে খুব বাজেভাবে ফেঁসে গেছে, তাই কিছু না লুকিয়ে সোজা পুলিশের কাছে নিজেকে আত্মসমর্পণ করে দেয় এবং গাড়িতে করে নিজের বাড়ির পথে রওনা দেয়। কিন্তু দেখা যায় পেছন থেকে ইয়ংজে হঠাৎ করে তার গাড়িতে ইচ্ছে করে ধাক্কা মেরে দেয়, কারণ ইয়ংজে জানতে পেরেছিল যে হুয়ানসু নিজেই নিজের দোষ মেনে নিয়েছে। হুয়ানসু ধাক্কা খেয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। যখন তার জ্ঞান ফিরে এসে দেখে সে ওই বারটার পাশে একটা অফিসে একটা চেয়ারের সঙ্গে বন্দি অবস্থায় আছে। জ্ঞান ফিরতে না ফিরতেই ইয়ংজে তাকে অনেক মারতে শুরু করে, কিন্তু প্রতিশোধ এখানে শেষ হয় না। ইয়ংজে তো তার মেয়েটাকে হারিয়েছে। সে ইয়ানসুর ছেলে সি ইয়ংকে নদীর মাঝখানে বেঁধে রাখে। এখন এই ড্যামটা মানে বাঁধটা বন্ধ করলে নদীর জল ভরতে শুরু করবে এবং ধীরে ধীরে সি ইয়ং জলে ডুবে মারা যেতে শুরু করবে। হুয়ানসু সিসিটিভি সাহায্যে দেখে যে তার ছেলে অন্ধকারের মধ্যে একটা গাছের সাথে বন্দী আছে। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে হুয়ানসু বারবার অনুরোধ করে এবং বলে, আমি মেরেছি তো তোমার মেয়েকে, তুমি আমাকে মেরে ফেলো, কিন্তু আমার ছেলেকে ছেড়ে দাও, ও তো কোনো দোষ করেনি। ইয়ংজে তার কোনো অনুরোধ শোনে না, কারণ তার প্রতিশোধের আগুন এমন লেভেলে জ্বলছিল। সে সি ইয়ংকে মেরে হুয়ানসুকে বোঝাতে চায় যে দেখ, কারো সন্তান হারালে কেমন লাগে, কারো সন্তান বুক থেকে কেড়ে নিলে কেমন লাগে। হঠাৎই সেই বাঁধের মানে ড্যামের ইমার্জেন্সি বেলটা বেজে ওঠে। হুয়ানসু আরো ভয় পেয়ে যায়। সে চেয়ার বাঁধা অবস্থাতেই ইয়ংজের ওপর হামলা করে দেয়, নিজেকে বাঁচানোর জন্য, তার ছেলেকে বাঁচানোর জন্য, এবং তাকে সিঁড়ি থেকে ফেলে দেয়। ইয়ংজে অজ্ঞান হয়ে পড়ে এবং এই সুযোগে হুয়ানসু তাড়াহুড়ো করে সেই ড্যামটা চালানোর চেষ্টা করে, কিন্তু কিছুই লাভ হয় না। শেষ পর্যন্ত হুয়ানসু ইঞ্জিন রুমে ঢোকে, চাবি খোঁজে, ছুটে যায় ইঞ্জিন বন্ধ করতে। হুয়ানসু সেই ড্যামের উপরে উঠে সিয়াং হুয়ানকে ফোন করে এবং বলে, দয়া করে তুমি আমার ছেলেটাকে বাঁচিয়ে দাও, একটা নৌকা নিয়ে তাড়াতাড়ি আমার ছেলেকে নদীর পাড়ে নিয়ে আসো। সিয়াং হুয়ানও নিজেও থমকে যায় এবং সে তাকে ড্যামের ইঞ্জিন চালাতে মানা করে, নইলে পুরো গ্রাম জলে ডুবে যাবে। হুয়ানসু এই পরিস্থিতিতে কিছু না শুনে ইঞ্জিন রুমে দরজা খোলার চেষ্টা করে, কিন্তু সেই মুহূর্তেই ইয়ংজে তাকে কোনোভাবে ধরে ফেলে এবং ধাক্কা দিয়ে মারতে শুরু করে, এমনকি চাবিটাকেও ভেঙে ফেলে। হুয়ানসু নিজের ফোন দিয়ে ইয়ংজের মাথার মধ্যে মেরে তাকে অজ্ঞান করে দেয় এবং নদীতে ফেলে দেয়। কিন্তু ইঞ্জিন রুমের চাবি তো ভেঙে গেছে, মানে এবার সিয়নকে বাঁচানোর কোনো উপায় নেই। কিন্তু হুয়ানসু হাল ছাড়ে না। সে নিজের হাত দিয়েই দরজার লক ভাঙতে শুরু করে। তার হাত পুরো রক্তে ভরে যায়, কেটে যায়, কিন্তু সে থামে না। যে কোনো মূল্যেই হোক তার সন্তানকে বাঁচাতে হবে। শেষমেশ সে দরজা ভাঙতে সফল হয় এবং ইঞ্জিনটা চালিয়ে দেয়। এটা জানার পরেও যে ইঞ্জিনটা চালিয়ে দিলে গোটা গ্রাম ডুবে যাবে, তারপরেও সে চালিয়ে দিয়েছে। অন্যদিকে সিয়াং হুয়ান নিজের স্পিড বোট নিয়ে সি ওয়ানকে বাঁচাতে নদীর ধারে নিয়ে আসে, কিন্তু পুরো গ্রাম জলে ডুবতে শুরু করে। গ্রামের সব লোক, বাড়িঘর কিছুক্ষণের মধ্যেই নদীর নিচে জলে ডুবে যায়। পুলিশ, অ্যাম্বুলেন্স সব একসাথে চলে আসে। অ্যাম্বুলেন্সে করে আহত হুয়ানসুকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আর এটাই ছিল সেই সিন যেটা মুভির প্রথমে দেখানো হয়েছিল। এরপর মুভিতে দেখানো হয় আবার 7 বছর পরের দৃশ্য। হুয়ানসু তার জীবনের গল্পটা সিয়নকে শোনাচ্ছিল। সিয়ন এসব শুনে খুব দুঃখ পায়, কারণ তাকে বাঁচানোর জন্য তার বাবা একটা পুরো গ্রামকে নষ্ট করে ফেলেছিল। সে বাবার ওপর রেগে গিয়ে বলে, তুমি কেন আমায় বাঁচিয়েছিলে? হুয়ানসু শান্ত কণ্ঠে বলে, তোকে সেদিন বাঁচিয়েছিলাম কারণ আমি তো তোর বাবা, চোখের সামনে মরতে দেখতে পারতাম তোকে। ইয়ংজে যে তোকে সবসময় মারতে চায়, যাতে আমিও তার মতো দুঃখে জীবনযাপন করি সন্তান হারা হয়ে। বাবা হিসাবে কি করে মেনে নিতাম? তাদের কথা বলার সময় সেখানে শেষ হয়ে যায়। সিওন সিয়াং হুয়ানের সঙ্গে ফিরে আসে। সিয়াং হুয়ান সিওনের বাবা জেলে যাওয়ার পর তাকে বাঁচিয়ে রেখে একজন ভালো ডুবুরি তৈরি করেছিল। 7 বছর আগে সে দরজা খুলতে পারেনি বলে ওই মেয়েটা মানে সি রিয়ং মারা গেছিল, তাই দ্বিতীয়বারের মতো সে একই কাজ করেনি। হুয়াংসু যখন জেলে আসে তার ছেলেকে সেই মানুষ করেছে। সিয়ন নিজের ঘরের মধ্যে পৌঁছে দেখে
ইয়ংজে যাকে কিনা নদীতে ফেলে দিয়েছিল তার বাবা, সে কিন্তু এখনো জীবিত। সে সেখানে তার জিনিসপত্রগুলো দেখছে। ইয়ংজে তাকে দেখে বলে, আমি জানি তুমি নিজের জীবনে অনেক দুঃখে আছো, আর তোমাকে দুঃখে দেখে বিশ্বাস করো আমি প্রচণ্ড সুখ পাই। এবং এরপর হঠাৎ ইয়ংজে তার পায়ে গুলি করে এবং তাকে অজ্ঞান করে গাড়িতে বন্দি করে নেয় এবং সে সেই নদীর কাছে রওনা দেয়। সেই 7 বছর ধরেও প্রতিশোধের আগুন কিন্তু নেভেনি তার। এখনো পর্যন্ত যেখানে ওয়ানসু জেলে তার অপরাধের সাজা কাটছে, একজন বাবার কাছে কিন্তু সেই সাজা কাফি ছিল না। তাই সে তার মনের মধ্যে প্রতিশোধ পুষে রেখেছে 7 বছর ধরে। সে আবার সেই নদীর কাছে রওনা দেয় যেখানে তার মেয়েকে ফেলে দেওয়া হয়েছিল এবং যেখানে সিওনকে আগেরবার সে মারার চেষ্টা করেছিল। কিন্তু মাঝ রাস্তায় সিওনের ফোন বেজে ওঠে। ইয়ংজে ফোনটা তোলে। ফোনটা ছিল সিয়াংহোয়ানের। সিয়াংহোয়ান আফসোসে সুরে বলে ওঠে, সিয়ন, তোমার বাবা আত্মহত্যা করে মারা গেছে। আসলে ওয়ানসুও এত বছর ধরে যদিও নিজের সাজা কাটছিল, তবুও ওই বাচ্চা মেয়েটাকে মেরে ফেলার ঘটনা সে এখনো ভুলতে পারেনি। জেলের মধ্যে সে কল্পনা করছিল বা হ্যালুসিনেট করছিল সেই মেয়েটাকে সি রিয়ংকে, এবং তারপরে হঠাৎ সে আত্মহত্যা করে নেয়। হয়তো নিজের ছেলেকে সত্যি ঘটনাটা জানানোই তার শেষ উদ্দেশ্য ছিল। সিয়ন এই খবরটা পেয়ে কোনো উত্তর দিতে পারে না। সে নিজের বাবাকে হারিয়ে প্রচণ্ড কাঁদতে থাকে। ইয়ংজে প্রচণ্ড বিরক্ত হয়ে বলে, তোমায় মেরে আর কোনো লাভ নেই, কারণ যাকে কষ্ট দেওয়ার জন্য তোমায় মারছিলাম, মানে তোমার বাবাকে, তোমার বাবা তো নিজেই আত্মহত্যা করে মারা গেল, তোমাকে মেরে আর কি লাভ। এই বলে সে বন্দুক বের করে নিজেকেই মেরে ফেলে এবং পুরো গাড়ি কন্ট্রোল হারিয়ে ব্রিজ থেকে ছিটকে জলে ডুবে যায়। এবার প্রশ্ন হলো, 7 বছর ধরে সে বদলার জন্য অপেক্ষা করল এবং তারপর যখন তার মেয়ের খুনি মারা গেল সে নিজেকে কেন শেষ করল? কারণ হলো, ইয়ংজে যতই কঠোর মানুষ হোক না কেন, সে তার মেয়েকে প্রচণ্ড ভালোবাসত। মেয়েটা মারা যাওয়ার পর থেকে সে কেমন যেন পাথরের মতো হয়ে গেছিল। বেঁচে থাকার কোনো উদ্দেশ্যও খুঁজে পেত না, কারণ এমনি তার বদমেজাজি রাগের কারণে তার স্ত্রী তাকে ছেড়ে চলে গেছিল এবং আত্মহত্যাও করে নিয়েছিল। এবং তারপর বেঁচে থাকার একমাত্র অবলম্বন ছিল তার মেয়েটা। মেয়েটাও যখন মারা গেল, জীবনে বেঁচে থাকার উদ্দেশ্য শেষ হয়ে গেছিল। তবু একটা উদ্দেশ্য ছিল যে মেয়েকে যে খুন করেছে তাকে একই রকমভাবে কষ্ট দেওয়া, যে কষ্টটার প্রতিদিন প্রতিনিয়ত সে পাচ্ছিল। কিন্তু যাকে সে কষ্ট দেবে সেই মেয়ের খুনিটাও যখন নিজে আত্মহত্যা করে মারা গেল, তার আর বেঁচে থাকার কোনো উদ্দেশ্যও ছিল না, কোনো কারণও ছিল না। তাই সে নিজেকেই নিজে খুন করল। সিওনের হাত পাও বাঁধা ছিল, সেও জলে পড়ে গেছিল। কিন্তু হঠাৎ সে একটা দৃশ্য দেখতে পায় চোখের সামনে। সে দেখতে পায় সে সি রিয়ংয়ের সঙ্গে খেলা করছে এবং তারপরে সে আরও দেখতে পায় সে যেন নিজেই কুয়ার ভেতরে ডুবে আছে আর তার বাবা ওপর থেকে হাত বাড়িয়ে তাকে সাহায্য করার চেষ্টা করছে। হঠাৎই সিওনের জ্ঞান ফিরে আসে। সে কোনোভাবে নিজের হাতের বাঁধন ছাড়িয়ে সাঁতার কেটে নদীর ওপর ভেসে ওঠে এবং বেঁচে যায়। শেষে দেখা যায় সিওনের মন থেকে তার বাবার জন্য ভুল ধারণা মিটে যায়। সে বুঝতে পারে তার বাবা নিজের করা সেদিন রাতের একটা ভুলের জন্য অনেক মানসিক কষ্ট পেয়েছে এই 7 বছর ধরে। সিওন তার বাবাকে ক্ষমা করে দেয় এবং একটা নতুন জীবন শুরু করার চেষ্টা করে। মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তোমার কি মনে হয়, ওয়ানসু কি সেদিন মেয়েটাকে মেরে ফেলে ঠিক করেছিল নাকি ভুল করেছিল? কমেন্ট অবশ্যই লিখে জানাবে। ভিডিও ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে হবে না, শুধুমাত্র একটা লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও। আর যারা আমার সাথে সরাসরি কথা বলতে চাও, আমার ফেসবুক ইনস্টাগ্রাম আইডির ভিডিওর নিচে ডেসক্রিপশন দেওয়া আছে, চলে এসো, গল্প হবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই। না, আজ থেকে রাত বিরেতে ঘুরে বেড়ানো যাবে না। কে জানে কবে কখন গাড়ি দিয়ে চাপা দিয়ে চলে যায়।